হয়, কারণ তারেক রহমানের সরকার অত্যন্ত দুর্বল সরকার। এই জায়গাটা তারেক রহমানকে যদি নিজেদেরকে শক্তিটা আরো বেশি করে প্রতিপন্ন করতে হয়, তাহলে কি কোথাও গিয়ে বিএনপিরও আওয়ামী লীগকে দরকার ভবিষ্যতে? হ্যাঁ, কোনো সন্দেহ নাই। জামাত নেতৃত্বে জোট, বিএনপি নেতৃত্বে জোট, এই দুই জোট পরিকল্পিতভাবে তারা আসন ভাগাভাগি করেছে নির্বাচনের আগে। এই নির্বাচনটা আসলে এরকম একটা ফলাফল জামাতকেও আগে থেকেই বলে রাখা হয়েছিল যে আপনাদেরকে মেনে নিতে হবে। এই যে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিংটা হলো, বাংলাদেশে যে একটা সিলেকশন প্রসেস হলো, এটা নিয়ে তো কেউ কথা বলছে না। আমাকেও অনেকে কথা বলতেছে যে তুমি চুপ করে থাকো। যেটা একটা ভাগাভাগির নির্বাচন। 2026 যে নির্বাচনের কথা আপনি বলছেন, এটা আসন বন্টনের নির্বাচন, যেটাকে আপনি অন্যভাবে বলতে পারেন নির্বাচন নয়, প্রহসন। ডক্টর ইউনূস করছেন, তার প্ল্যান অনুসারেই এনসিপি কারা নির্বাচিত হবে, জামাত কতটুকু স্টেক পাবে সেটা করেছেন। বিদায়বেলায় ডক্টর ইউনূস যেই বক্তব্যটি দিয়েছেন, সেখানে দেখা গিয়েছে তাকে অস্ত্রসিক্ত। আসলে কেন? তিনি একটা উদ্দেশ্য নিয়ে, একটা লক্ষ্য নিয়ে বাংলাদেশে এসেছিলেন, কিন্তু সেই লক্ষ্য পূরণের প্রত্যেকটা পদে পদে তিনি বাধার সম্মুখীন হয়েছেন। শেষ পর্যন্ত একটি জাতীয় নির্বাচন, সেটি নিয়েও চরম নাটকীয়তা প্রকাশ করলো বাংলাদেশের সাধারণ জনগণ নয়, বরং আমলারা। বাংলাদেশের জনগণকে চোখে তুলো দিয়ে যেইভাবে একটি রাজনীতি করে নিয়ে, সিলেকশনের রাজনীতি করে নিলেন, সেটিকে ভারতের নজরে কোন সরকার হিসেবে বা কেমন সরকার হিসেবে দেখছেন, সেটি থাকছে আজকের ভিডিওতে মূল আলোচনায় বা মূল ভিডিওতে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যে কি মানে তারেক রহমানের সরকারকে ভারত কোন নজরে দেখছে বা কোন চোখে দেখছে। বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওর তথ্যচিত্রের মধ্য দিয়ে। বিএনপিকে জামাত ছেড়ে দিবে না, কিন্তু আবার ভয়ও থাকবে জামাত যে তারা যদি বিএনপিকে একেবারেই দুর্বল করে ফেলে তাহলে তো আওয়ামী লীগ ঢুকে যাবে। সেই জন্য তো জামাতের আমির প্রতিক্রিয়ায় জানিয়েছে যে তারা এই মুহূর্তে আন্দোলনে যাচ্ছে না, যাতে তৃতীয় পক্ষ সুযোগ না নিতে পারে। এই তৃতীয় পক্ষটা তাদের ভাষায় কে? এই তৃতীয় পক্ষটা তাদের ভাষায় শেখ হাসিনা, তাদের ভাষায় ভারত। সুতরাং তারা এখন আপাতত নীরব আছে, কিন্তু এই নীরব তারা থাকবে না। তারা পর্দার অন্তরালে, পর্দার সামনে প্রকাশ্যে এবং গোপনে কাজ করতে থাকবে। তাদের অস্ত্র, তাদের টাকা, এগুলো তো তারা তো বসিয়ে রাখার জন্য আসে না। এই যে মধ্যপ্রাচ্য থেকে টাকা আসতেছে, তুরস্ক থেকে টাকা আসতেছে, পাকিস্তান থেকে জঙ্গি এবং অস্ত্র আসতেছে, এগুলো তো এমনি আসতেছে না। তাদের তো নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সেই কারণেই দেখবেন আপনি সীমান্ত অঞ্চলগুলোতে তাদের যে বিজয়, আপনি দেখেন সিলেটে তারা বিজয়ী হয়নি, অথচ সিলেটও তো জামাতে অনেক রয়েছে, কই থেকে তো বিজয়ী হয়নি। আপনি দেখেন কোথায় কোথায় হয়েছে, যে সমস্ত অঞ্চলগুলো হয়েছে, তারা শুধু যে সীমান্তবর্তী না, ঢাকার ভিতরেও তাদের বিজয় করে আনা হয়েছে। কোনো জায়গায় তাদের বিজয়ী করে আনা হয়েছে, কোথাও তারা বিজয়ী হয়েছে, কোনো সন্দেহ নাই। তারা বসে থাকবে না, তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবে। জামাত কিন্তু এমন না যে তারা ক্ষমতায় যায়নি বলে তারা চুপ করে বসে থাকবে, তারা ভয়ঙ্কর রূপে ফেরার চেষ্টা করবে। তবে তাদের জন্যে যদি বাংলাদেশের দ্রুতই আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে বা মুক্তিযুদ্ধের পক্ষের সরকার গঠিত না হয়, তাহলে আওয়ামী লীগের জন্য ক্ষতিকর, বাংলাদেশ ঝুঁকিতে পড়বে, খোদ ভারতের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলে আমি মনে করি। যদি এই তারেক রহমান বা এই জামাতের এই কার্যকলাপগুলো দীর্ঘ সময় চলতে থাকে, যদি মুক্তিযুদ্ধের সরকার প্রতিষ্ঠিত না হয়, কারণ তারেক রহমানের সরকার হবে অত্যন্ত দুর্বল সরকার। এই জায়গাটা তারেক রহমানকে যদি নিজেদেরকে শক্তিটা আরো বেশি করে প্রতিপন্ন করতে হয়, তাহলে কি কোথাও গিয়ে বিএনপিরও আওয়ামী লীগকে দরকার ভবিষ্যতে? হ্যাঁ, কোনো সন্দেহ নাই। এই জামাতকে যদি ঠেকাতে চায়, তাকে অবশ্যই তাকে আওয়ামী লীগকে লাগবে, আর এটা বিএনপি এটা ব্যবহার করবে, কোনো সন্দেহ নাই। বিএনপি যখন দেখবে যে জামাত তাদের প্রচন্ড প্রেসারে রেখেছে, তখন অবশ্যই আওয়ামী লীগের এই শক্তিটিকে তারা ব্যবহার করবে, এতে কোনো সন্দেহ নেই, এটা তারা করবে। কারণ তাছাড়া তো বিএনপি পারবে না, কারণ বিএনপির ভেতরে একটা বৃহত্তর অংশ জামাত মাইন্ড সেটআপের। আপনি জানেন, এই জন্যই বিএনপিকে দুর্বল বলছেন। 2/3 আসন নিয়ে আসার পরেও কেন আপনি বিএনপিকে দুর্বল বলছেন? কারণ বিএনপির ভিতরে যারা রাজনীতি করে, তাদের একটা বৃহত্তর অংশ জামাতের প্রতি সিম্প্যাথি আছে, তারা জামাতের প্রতি দুর্বল, এটা আপনি নিশ্চিত থাকুন। আপনি এটা ভাববেন না যে বিএনপি আপনি 213 বা 20 আসন যে দেখতেছেন, এদের মধ্যে অধিকাংশ মানুষই জামাতের মাইন্ড সেটআপের। তারা যখন আমরা যখন গণজাগরণ মঞ্চের আন্দোলন করলাম, এই বিএনপিরা কি বলেছে? যারা হচ্ছে সব নিষ্পাপ, এদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, এরা কি বলেনি? বলেছে তারা। সুতরাং আপনি কি করে ভাবলেন যে এর মধ্যে জামাতের লোক? বিএনপি কেন দুর্বল? বিএনপি ভেতর থেকে দুর্বল, কারণ বিএনপির ভেতরেই তো রয়েছে জামাতের লোকজন। কিন্তু একটা বিষয় বলুন ফরিদ ভাই, সেটা হচ্ছে দীর্ঘ 17 বছর পর তারেক রহমান তিনি বাংলাদেশে ফিরেছেন। বাংলাদেশে ফিরেই তিনি এবার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসছেন। তাহলে কি কোথাও তার সঙ্গে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছে বা যারা এতদিন ধরে দলটাকে খুব কাছ থেকে দেখেছেন বাংলাদেশে থেকে? তাহলে কি তারেক রহমানের কাছে এই তথ্যগুলো নেই? তারেক রহমানের সমস্যা হচ্ছে, আমি যেটা মনে করি, আমি তাদের রাজনীতি চর্চা করে দেখেছি, বিএনপির ভিতরে তো দুইটা গ্রুপ রয়েছে। একটা হলো খালেদাপন্থী, মানে যারা বয়স্ক প্রবীণ, আর একটা হচ্ছে তরুণ যারা তারেকপন্থী। এদের মধ্যে একটা গ্যাপ রয়েছে। তারা কখনোই সত্যটা তারেক রহমানের কাছে পৌঁছতে দেবে না,
কারণ তারেক রহমান যদি এই সত্যটা পৌঁছেই যেত, তাহলে তো তারেক রহমান এই ডিসেম্বরে আসবেন কেন? তাহলে তো তাকে অন্তত পক্ষে 25শে ডিসেম্বরে আসার কথা ছিল, কমপক্ষে 3 মাস পরে আসার কথা ছিল। আজকে তিনি যে আসনগুলো পেয়েছেন, তিনি যদি প্রথম 3 মাস 90 দিনের মধ্যে দেশে ঢুকতেন, তাহলে আজকে হয়তো তার আসন আরো বেড়ে যেত এবং তার ক্ষমতা বাড়তো। এই 17 মাসে তো জামাতপন্থী, স্বাধীনতা বিরোধী, ইসলামী উগ্রবাদ, জঙ্গিবাদ এগুলো তো মাথাচাড়া দিয়ে উঠেছে, আপনারা কল্পনাই করতে পারবেন না। বাংলাদেশের আপনারা শুনেছি, আপনারা নাকি অভিযোগ করেছেন 13 থেকে 19টি জায়গায় জঙ্গিবাদীদের ট্রেনিং দেওয়া হচ্ছে, আর পুরো বাংলাদেশটাই তো এখন জঙ্গিবাদের আশ্রয়স্থল। আপনি দেখেন খেলাফতের মজলিসের এক নেতা মামুনুল হক, যে আফগানিস্তান থেকে ঘুরে আসলো বিনা ভিসায়, এবং সে লাইভে সেদিন নিজেই বলেছে সে বিনা ভিসায় আফগানিস্তানে গিয়েছিল। আমাদের মধুপুরের পীর গিয়েছিল। আজকাল পীর সাহেবেরাও জঙ্গিবাদের সাথে জড়িত হয়ে যায়। তারা দেখেন আপনি ঢাকা শহরে কত ভোট পেয়েছে, একেবারে জয়ের কাছাকাছি 2000 নাকি 3000 ভোটে সে ফেল করেছে। তো এগুলো আপনি কি সিমটম দেখেন? তারা তো প্রকাশ্যে বলে গণতন্ত্র মানে না, তারা জেহাদ চায়, তারা খেলাফত চায়। খেলাফত মানে কি? খেলাফত মানে বুঝতে হবে, ভারতবাসীরা হয়তো জানে না বা মুসলিমেরা বুঝতেই পারে না যে খেলাফতটা কি। খেলাফতটা শুধু এই না যে বাংলাদেশটাকে তারা দখল করে নিবে। খেলাফত মানে হলো তারা ভারত দখল করবে, গজায়াতুল হিন্দ করবে। খেলাফত মানে শুধু গজায়াতুল হিন্দ ভারত দখল করে তারা ক্ষান্ত থাকবে না। খেলাফত মানে পুরো পৃথিবীতেই মুসলমানেরা ক্ষমতায় যাবে এবং সারা পৃথিবীর অমুসলিম বা কাফেরদের তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানাবে। এটা হচ্ছে খেলাফত, এটা তাদের বুঝতে হবে। এটা আমাদের দেশের মানুষ, সাধারণ মানুষ যেমন বোঝে না, এমনকি যারা এটা ভোট দেয় তারাও বোঝে না। অমুসলিমরা তো এই বিষয় নিয়ে অনেকেই অনেকটা গোলক ধাঁধার মধ্যে আছে, তাদের কাছে এটা স্পষ্ট নয়। তার জন্য আপনারা দেখবেন আপনাদের জাতির পিতা যে মহাত্মা করমচাঁদ, মহাত্মা গান্ধী, তিনি খেলাফতে আন্দোলনে সংযুক্ত হয়েছেন। খেলাফত মানে কি? খেলাফত মানে হলো আপনাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, আপনাকে জিম্মি হয়ে থাকতে হবে, আপনাকে জিজিয়া কর দিতে হবে। এটুকু তো ধারণা অমুসলিমদের নেই। এটা যারা মুসলিম পরিবার থেকে এসেছে তারা জানে। আর জিজিয়া করার ব্যাপারে আপনাদের কাছে এক একজন এক এক বদমাইশি বক্তব্য দেবে, সেটাও আমরা জানি। যে প্রসঙ্গে আপনি ছিলেন, তারেক রহমান এই জন্য দুর্বল যে তারেক রহমান তার নিজের দলের ভিতর, আপনি জানেন যে রবীন্দ্রনাথের বিষয়ে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তার বিষয়ে একটা পোস্ট দেওয়ার পরে তাকে 24 ঘন্টা পর তাকে সে পোস্ট ডিলিট করতে হয়েছে তার দলের চাপে। আপনি জানেন তারেক রহমান এও বলেছে যে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, অবিশ্বাসী, বিশ্বাসী, সন্দেহবাদী, সংশয়বাদী সবাইকে নিয়ে আমরা বাস করব। তার এই কথার উপরে তিনি থাকতে পারবেন না। তার এই কথাটা যদি কোনো আওয়ামী লীগের নেতা বলতো, তখন প্রত্যেক মসজিদে মিছিল শুরু হয়ে যেত, প্রত্যেক মসজিদে জুম্মা, খুতবা এগুলোর প্রতিবাদ করা হতো। এখন আপাতত এই লোকগুলো চুপ করে আছে। আপনি দেখবেন আগামীতে বাংলাদেশে ওয়াজ মাহফিলের নামে তীব্র ভারত বিরোধিতা, তীব্র বিএনপি বিরোধিতা ছড়িয়ে পড়বে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের মানুষ কি এতে আর সায় দেবেন? কারণ 2024 সালে হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে বাংলাদেশের দীর্ঘ 1.5 বছরেরও বেশি সময় রক্তক্ষয়ী সংগ্রাম দেখেছেন ছাত্র জনতা। তারা কি আবার এই ফাঁদে পা দেবেন? আমি আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে যে মোহাম্মদ ইউনূসের পরে কি করবেন? তিনি কি এরপরে তত্ত্বাবধায়ক পদ তো তাকে ছাড়তেই হবে, তারেক রহমান তিনি যখন শপথ গ্রহণ করবেন, তারপর তিনি কি বাংলাদেশেই থাকবেন, নাকি তিনি দেশ থেকে বেরিয়ে যাবার কোনো কৌশল বা উপায় কিছু খুঁজছেন? তাকে দেশ থেকে বেরিয়ে যেতে হবে, কারণ বাংলাদেশের মানুষ তাকে সহ্য করবে না, তার নামে মামলা হবে। কিন্তু এ জাতির ভাগ্যের পরিবর্তন আর কখনোই হবে কিনা সেটি এখন নানান প্রশ্নের ভিতরে পড়েছে। এ জাতির ভাগ্যের পরিবর্তন করতে হলে যা প্রয়োজন সেটি আর কখনোই হয়তো বা ফিরে আসবে না। এমন একটা মোক্ষম সুযোগ ছিল, যেই সুযোগে এক স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করে নিয়ে আরেক স্বৈরাচারের হাতে তুলে দিয়েছে বাংলাদেশের জনগণ। এর ভোগান্তি বাংলাদেশের জনগণকে ভুগতে হবে, কারণ এর পিছনে বাংলাদেশের জনগণ দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তো দর্শক, আজ থেকে আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব